আইটি ইউনিভার্সিটি লাইভ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের একাদশ অধ্যায় ব্যাংকের আমানত এই অধ্যায়টি সম্পর্কে গত ক্লাসে পরবর্তী অংশ আলোচনা করব। গত ক্লাসে আমরা জেনেছি ব্যাংক হিসাবের প্রকারভেদ, আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। মানে আমাদের একটি ব্যাংক হিসাব বা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হবে, কি কি বিষয় নিয়ে ভাবতে হবে, কেন আমরা ব্যাংকিং হিসাবটা করব এবং কোন হিসাবটি খুলতে যাচ্ছি সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তোমরা আশপাশে অনেক ব্যাংক এবং ব্যাংকের হিসাবসমূহ সম্পর্কে জানতে পারো। তো আশপাশে অনেক ব্যাংক আছে, কিন্তু তুমি তোমার জন্য, তোমার নিজের জন্য বা তোমার পরিবারের জন্য, কারোর জন্য যদি একটা ব্যাংক হিসাব খুলতে যাও বা খোলার সিদ্ধান্ত নিলে তুমি তখন কোন হিসাবটি চয়েস করবে বা কোন হিসাবটি পছন্দ করবে। তখন তুমি অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে। সেই বিষয়গুলো যদি না জানতে পারো তাহলে তোমার হিসাব খোলার পরবর্তীতে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন তুমি যদি ব্যাংকের অবস্থা নিয়ে চিন্তা না করো তাহলে তুমি একটা জায়গায় আছো কিন্তু সেই ব্যাংকের ওইখানে কোনো শাখাই নেই। তোমার স্থান পরিবর্তনের কারণে সেখানে যায় তুমি ব্যাংকিং লেনদেনটা সম্পূর্ণ করতে পারতেছো না। এরকম ব্যাংকের হিসাবের ক্ষেত্রে ব্যাংকের সুদ, ব্যাংকের অবস্থান, ব্যাংকের সেবা, ব্যাংকের দক্ষতা, এটা তো অনেকগুলো বিষয় সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। তো আসো আমরা আজকের পাঠে জানবো যে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে আমরা কি কি বিষয়সমূহ গুরুত্ব সহকারে বিবেচনা করব, কোন কোন বিষয় গুরুত্বের সাথে দেখব। আচ্ছা, আমরা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেব সেগুলো সম্পর্কে একটা একটা করে জানবো আজকে। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়: ব্যাংকের অবস্থান, ব্যাংকের দক্ষতা, ব্যাংকের বহুমুখী সেবা, বৈদেশিক বিনিময়, সুনাম, শাখা, তালিকাভুক্ত ব্যাংক, ঋণ সুবিধা, সেবার উপর ব্যাংক চার্জ, ইলেকট্রনিক সেবা। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তাহলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আগে ধারণা রাখতে হবে যে এই বিষয়গুলো আসলে কি। ব্যাংকের অবস্থান প্রথমেই আছে। ব্যাংকের অবস্থান, এই ব্যাংকের অবস্থানটা সম্পর্কে আমাদের কেন ধারণা রাখতে হবে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা কিভাবে ভূমিকা রাখতে পারে। ধরো তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ, তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে ব্যাংকটাকে তুমি সিলেক্ট করছো বা পছন্দ করছো সেই ব্যাংকটা ওইখানে একটা শাখা আছে, কিন্তু তুমি কিছুদিন পরে একটা জায়গায় ট্রান্সফার হয়ে গেলাম। তো ট্রান্সফার বা ওই জায়গার পরিবর্তন করার কারণে তোমার ওই ব্যাংকের সাথে লেনদেন করা সম্ভব হচ্ছে না। এরকমভাবে দেখা যেতে পারে যে তার ব্যবসার কেন্দ্রস্থল পরিবর্তন হতে পারে, বাসস্থানটা চেঞ্জ হতে পারে। দেখা যায় যে একটা শহরের সাথে তার ব্যবসা করা খুব গুরুত্বপূর্ণ। যেমন সে ঢাকায় আছে, চিটাগাংয়ের সাথে তার একটা ব্যবসায়িক ভালো লেনদেন সম্পর্ক আছে, তো চিটাগাংয়ে তার থাকার দরকার আছে, ওইখানে ব্যবসায়িক লেনদেন করার জন্য ওইখানে একটা অ্যাকাউন্টের দরকার আছে, কিন্তু ওই ব্যাংকের কোনো শাখাই ওইখানে নাই। তখন কি করবে? তো এই জন্য ব্যাংকের অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাংক আমানতকারী সাধারণত হিসাব খোলার পূর্বে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজের বাসস্থানের সাথে অবস্থান যেটা কাছে এবং যেটির সাথে লেনদেন বা যোগাযোগ করা সহজ, এই ক্ষেত্রে তার নৈকট্য বিবেচনা করতে হবে যে কোন ব্যাংকটা তার ব্যবসায়িক কেন্দ্রস্থলে আছে আর কোন ব্যাংকটা তার বাসস্থানের আশপাশে বা কেন্দ্রস্থলে রয়েছে। এই দুটো জিনিস অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরো আমি একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, আমি শরীয়তপুরের বাসিন্দা, বাট আমি শরীয়তপুরে বাস করার কারণে
ব্যাংকের কোনো শাখাই নেই, আমি যদি ঢাকাতে যাই সেই ব্যাংকের শাখায় একটা অ্যাকাউন্ট খুলে রাখি, তাহলে কি আমি শরীয়তপুরে বসে সেই ব্যাংকে লেনদেন করতে পারবো? পারতেছি না, কারণ এই ব্যাংকের অবস্থানটা আমার নৈকট্যে নেই। আর আমার যদি লেনদেন করতে হয় তাহলে ওইখানে যেতে হবে। আর এছাড়া কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো যদি চালু না থাকে তাহলে আমাদের লেনদেন করাটা একদম অসম্ভব হয়ে পড়বে। এর পরবর্তীতে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে দক্ষতা। এই দক্ষতা বিষয়টা কি? দক্ষতাটা হচ্ছে কর্মীর দক্ষতা, গ্রাহকের দক্ষতা নয়, ব্যাংক কর্মীর দক্ষতা। ব্যাংকে যেসব লোকগুলো ব্যাংকিং সেবা প্রদান করতেছে সেই ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যক্তিদের কি পরিমাণ দক্ষ, তারা কি পরিমাণ দক্ষতা অর্জন করছে সেবা প্রদানের ক্ষেত্রে। যেমন সবচেয়ে কম সময়ে যারা ভালো সেবা এবং বেশি সেবা প্রদান করতে পারে তাদের কর্মদক্ষতা বেশি রয়েছে। আর এই কর্মদক্ষতার কারণে তারা অধিক গ্রাহককে অধিক সন্তুষ্ট করতে পারে। ধরি আমরা কোনো ব্যাংকে গিয়ে দেখি যে এত বড় ভিড়ের পিছনে দাঁড়া থাকতে আমাদের 2 ঘন্টা কেটে যাবে। তো এই 2 ঘন্টা কেটে যাওয়ার কারণে আমাদের মূল্যবান 2টা ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নষ্ট হয়ে যাওয়ার সময়টা আমরা ফিরে পাচ্ছি না। আর এই ব্যাংকিং লেনদেনটা অন্য কোনো ভালো দক্ষ কোনো ব্যাংকে গেলে আমাদের যেটা 10 মিনিটে বা 20 মিনিটে করে ফেলা সম্ভব। তো আমরা কোন ব্যাংকটাকে চয়েস করব? আমরা ওই ব্যাংকটাকেই চয়েস করবো যে ব্যাংকটা আমাকে স্বল্প সময়ে ভালো সেবাটা দিচ্ছে এবং স্বল্প সময়ে সঠিক সেবাটা প্রদান করতে পারছে। তো এই ক্ষেত্রে কর্মী দক্ষতা একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো কর্মী দক্ষতা হচ্ছে ব্যাংকের কর্মচারীদের দক্ষতা, যেটা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি দুটি ব্যাংকের মধ্যে যেই ব্যাংকটি কম সময়ে গড়ে বেশি সেবা প্রদান করে সেই ব্যাংকটি বেশি দক্ষ। তার মানে ব্যাংক কর্মীর ওপর ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ব্যাংক কর্মী দক্ষ কিনা, তাহলে ব্যাংকের দক্ষতাও বৃদ্ধি পায়। তো যার কারণে আমাদের এই দক্ষতা বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তাছাড়া আমাদের অনেক মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এর পরবর্তী যে অপশনটা আছে সেটা একটু ফলো করি। আমরা দেখতেছি যে পরবর্তী অপশন হচ্ছে বহুমুখী সেবা। বহুমুখী সেবা। তো একটা ব্যাংক সাধারণত গ্রাহকের কাছ থেকে অর্থ জমা রাখে অথবা অর্থ ঋণ হিসেবে প্রদান করে। তো বহুমুখী সেবাটা কি? একটা ব্যাংক যদি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, যেমন 24 আওয়ার সার্ভিস, এটা অনলাইন ব্যাংকিং, তারপর মোবাইল ব্যাংকিং, তারপরে আছে এটিএম কার্ড, এই জাতীয় সেবাগুলো প্রদানের মাধ্যমে ব্যাংক বহুমুখী মানে নানানমুখী। একদিক থেকে যেমন এটিএম কার্ড ব্যবহার করার সুবিধা দিচ্ছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করতে দিচ্ছে, আবার অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দিনরাত অর্থ লেনদেনের সুবিধাটি পাচ্ছে। আবার দেখো এটিএম কার্ডের মাধ্যমে যখন তখন তারা টাকা ছাড়াই কেনাকাটা করতে পারতেছে শুধুমাত্র একটা এটিএম কার্ডের সাহায্যে। তো এভাবে তারা নানানমুখী যদি সেবাটা পেয়ে থাকে তাহলে সেই ব্যাংকের প্রতি বেশি আকৃষ্ট হয়। যেমন আমরা সাধারণ ব্যাংকগুলোকে দেখে থাকি যে তারা 2টার পরে আর টাকা প্রদান করে না, এরকম 2টার পরে 3টার পরে 4টার পরে, সর্বোচ্চ জরুরি হলে 4টার পরবর্তীতে তারা কোনো ব্যাংকিং সার্ভিস প্রদান করে না। তো এই ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং, তারপর হচ্ছে ইলেকট্রনিক যে সকল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এই ধরনের বিভিন্ন ধরনের সেবা প্রদান করার মাধ্যমে ব্যাংকগুলো মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। SMS এর মাধ্যমে তার ব্যাংকের সাধারণ স্থিতি বা চেক, নতুন চেক বইয়ের প্রয়োজন হলে এই তথ্যগুলো জানাতে পারতেছে। এছাড়াও আছে কল সেন্টার সার্ভিস, এ ধরনের নানামুখী সেবা প্রদান করার মাধ্যমে ব্যাংক গ্রাহককে আকৃষ্ট করতেছে। তার মানে যে সকল ব্যাংক এই ধরনের সেবাগুলো প্রদান করতেছে, যেমন এনি ব্রাঞ্চ ব্যাংকিং, SMS ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, তারপর আছে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সকল সেবা যেসব ব্যাংক দিচ্ছে সেটা আমাদের জন্য বেশি যুগোপযোগী এবং প্রয়োজনীয়। কারণ আমাদের যখন টাকার দরকার তখন যদি ব্যাংক বন্ধ থাকে, ব্যাংকে এই
এই সময়টায় টাকাটা আমরা উত্তোলন করতে না পারি, তখন আমাদের একটা সমস্যা সৃষ্টি হয়। তো যার কারণে এই বহুমুখী সেবার দিকটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। এর পরবর্তী যে অপশনটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বৈদেশিক বিনিময়। বৈদেশিক বিনিময়টা কি? বৈদেশিক বিনিময় হলো একটি দেশের সাথে অন্য দেশের লেনদেন। কোনো দেশ থেকে আমরা পণ্য কিনতেছি, আবার সেই দেশে অর্থ প্রদান করতেছি, আবার কোনো দেশ থেকে আমরা পণ্য বিক্রি করতেছি, সে দেশের পণ্য বিক্রির মাধ্যমে সে দেশ থেকে আমরা অর্থ আদায় করতেছি। তো এভাবে আমদানি রপ্তানি শব্দের সাথে অলরেডি আমরা পরিচিত হয়েছি। আমদানি রপ্তানির ক্ষেত্রে তাদের সাথে আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময়ের প্রয়োজন পড়ে। যে সকল ব্যাংকে বৈদেশিক মুদ্রা সম্পর্কিত কাজগুলো সম্পন্ন করে থাকে, তো সেই সকল ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রা জাতীয় লেনদেনের ক্ষেত্রে পছন্দ করতে হবে। যেমন সব ব্যাংকেই কিন্তু বৈদেশিক বিনিময় বা বৈদেশিক বিনিময়ের কাজটি করে না। আমদানি রপ্তানির জন্য যে সকল সহযোগিতা এবং লেনদেনের প্রয়োজন ঘটে বৈদেশিক ব্যাংকের সাথে লেনদেন, তো এই লেনদেনগুলো সকল ব্যাংকিং কার্যক্রমের মধ্যে পড়ে না। সব ব্যাংক এ ধরনের কার্যক্রম যেহেতু করে না, তার মানে আমাদের যখন বৈদেশিক বিনিময়ের প্রয়োজন হয় তখন আমরা ওই সব ব্যাংকের অ্যাকাউন্ট খুলব বা হিসাব খুলব যে সকল ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় করছে। আর যে সকল ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় করছে না, সেই সকল ব্যাংকে আমরা এই জাতীয় হিসাবগুলো খুলব না। আমরা ব্যবসায়িক কার্যক্রম বৈদেশিক বিনিময়ের জন্য বৈদেশিক মুদ্রা যে সকল ব্যাংক বিনিময় করছে বা বৈদেশিক কার্যক্রমগুলো সম্পন্ন করছে, আমরা ওই সকল ব্যাংকে হিসাব করব। তার মানে এই বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যাংকের সকল শাখা বৈদেশিক মুদ্রা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে না। তাই এই বিনিময় অনুমতিপ্রাপ্ত সেই সকল ব্যাংকে আমাদের এই হিসাবটি খোলা উচিত। এর পরবর্তী যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুনাম। সুনাম শব্দের সাথে আমরা কম বেশি পরিচিত। সুনাম হচ্ছে একটা বিষয় সম্পর্কে খ্যাতি। যেমন এই ব্যাংকের যদি সেবা এবং সার্বিক কার্যক্রমের জন্য তার ভালো একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এরকম যদি দেখা যায় যে তার চারদিকে একটা সুনাম রয়েছে, যে সকল ব্যাংক অল্প সময়ে ভালো দক্ষতা দেখাতে পারে, বিভিন্ন ধরনের বহুমুখী সেবার মাধ্যমে মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে, সেই সকল ব্যাংকের সাধারণত সুনাম বেশি থাকে। যে সকল ব্যাংকের প্রতি মানুষের আস্থা আছে, নিরাপত্তা বোধ করে মানুষ, সেই সকল ব্যাংকে সাধারণত মানুষ আস্থা বা নিরাপত্তা বোধ করে। যে সকল ব্যাংকের সুনাম আছে, আমরা 10 জন বা যে সকল ব্যাংকের গ্রাহকরা বেশি সন্তুষ্ট, বেশি হ্যাপি থাকে, নিরাপদ বোধ করে, আস্থা থাকে তাদের ব্যাংকের প্রতি, আমরা মনে করি যে সেই ব্যাংকটা অবশ্যই একটি ভালো ব্যাংক। তো এই কারণে আমাদের যে সকল ব্যাংকের সুনাম আছে সেই ব্যাংকের প্রতি আকৃষ্ট হওয়াটা স্বাভাবিক। ব্যাংকের সুনাম হিসাব করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে ব্যাংক সবার পরিচিত এবং অনেকের কাছে আস্থাশীল, ওই ব্যাংকে আমরা হিসাব খুলতে আগ্রহী। অনেক দিনের পুরানো ব্যাংক, সেই ব্যাংকের সুনাম ভালো থাকে। যে ব্যাংকটি অনেকদিন দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে থাকে আস্থার সাথে, সেই ব্যাংকের সুনামটা বেশি থাকে, যার কারণে আমরা সেই ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী হই। এটাও ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়। এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে শাখা। শাখা কি? আমরা ইংরেজিতে যে শব্দটার সাথে খুব বেশি পরিচিত সেটা হচ্ছে ব্যাংক। যে এই ব্যাংকের এই ব্রাঞ্চটা শরীয়তপুরে নেই, এই ব্যাংকের এই ব্রাঞ্চটা নাই, বা এই ব্যাংকের নতুন একটা ব্রাঞ্চ খুলতে যাচ্ছে, এই ধরনের তথ্য আমরা নর্মালি অনেক শুনে থাকি। তো এক একটা ব্যাংকের একাধিক শাখা থাকে। তো যে সকল ব্যাংক অনেক বেশি শাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল সহ অনেক বেশি অঞ্চলকে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, ওই সকল ব্যাংকে হিসাব খোলা উত্তম। কারণ যখন যেখানে প্রয়োজন সেখান থেকে আমরা সেবাটি পেতে পারি। তো অধিক শাখা সম্পূর্ণ যে সকল ব্যাংক আছে
হিসাব খোলাটা ভালো। যেমন আমরা এমন একটা ব্যাংকে হিসাব করতে গেলাম, সেই হিসাব বা সেই ব্যাংকের সম্পর্কে আমরা তেমন একটা জানি না, যে ব্যাংকের কোথায় কি শাখা আছে, কখন মানে কোন কোন এলাকায় শাখা আছে, কয়টা শাখা আছে, এই তথ্য সম্পর্কিত আমাদের কোনো ধারণা নেই। কিন্তু আমরা একটা হিসাব করছি কিছু দিক বিবেচনার কারণে। তো তখন আমরা যখন জায়গাটা পরিবর্তন করি, আমাদের বাসস্থান পরিবর্তন করি বা ব্যবসায়িক কার্যক্রমটাকে অন্য জায়গায় স্থানান্তর করি, তখন আমাদের ওই ব্যাংকে যদি ওই শাখাটা না থাকে, তখন আমরা সেবা পেতে পারি না, আমরা ওই ব্যাংক থেকে সেবা প্রত্যাশা করতে পারি না, যার কারণে আমাদের প্রচুর ঝামেলা সৃষ্টি হয়। তাই আমাদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে শাখার দিকটা বিবেচনায় রাখতে হবে। তো যে ব্যাংকের শাখা সংখ্যা বেশি থাকে, যে ব্যাংকের শাখা সংখ্যা বেশি থাকে, আমরা সেই ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী হই, এটাই স্বাভাবিক। তাই শাখা খোলার ক্ষেত্রে এই ব্যাংকটি অধিক উপযোগী। যে ব্যাংকের অধিক শাখা আছে সেই ব্যাংকটি অধিক উপযোগী। তো এর পরবর্তী যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। তালিকা মানে হচ্ছে একটা লিস্ট, আমরা লিস্ট ইংরেজি শব্দের সাথে অনেক বেশি পরিচিত। এই তালিকা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্তি। বাংলাদেশ ব্যাংকটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক যে সকল ব্যাংক ভালো সেবা প্রদান করে, যে সকল ব্যাংক অধিক আস্থাশীল এবং ভালো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে, কেবলমাত্র সেই সকল ব্যাংকেই তার তালিকাভুক্ত করে থাকে। বাংলাদেশে খুব বেশি সংখ্যক না, অল্প সংখ্যক ব্যাংকে তালিকাভুক্ত করে আছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক প্রায় 40টি বা এর অধিক বা কম বেশি হতে পারে, এরকম সংখ্যক ব্যাংকে তালিকাভুক্ত করেছে। তো এই তালিকাভুক্ত ব্যাংকগুলো সাধারণত জনগণের আস্থার একটা কেন্দ্রস্থল, কারণ এই ব্যাংকটাকে লেনদেন এবং ব্যবসায়িক সকল কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এই ব্যাংকের ভালো সার্ভিসিং, ভালো সুনাম সবকিছু কেন্দ্রীয় ব্যাংকের নখদখলে থাকে। কেন্দ্রীয় ব্যাংক এর উপর একটা কর্তৃত্ব আরোপ করে, যার কারণে এই ব্যাংক কোনো ধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। তাই এটি জনগণের কাছে নিরাপদ একটি ব্যাংক হিসেবে পরিচিত হয়, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকটি মানুষের কাছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বেশি উপযোগী বলে মনে করা হয়। তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ভালো যেসব বাণিজ্যিক ব্যাংক আছে, ভালো যেসব বাণিজ্যিক ব্যাংক, যে সকল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ভালো, সে সকল ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়। এই তালিকাভুক্ত ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে বেশি নিরাপদ ব্যাংক হিসেবে সবার কাছে অধিক পরিচিত। তার মানে তালিকাভুক্তি মানে একটা নিরাপদের আস্থা বা নিরাপদের জায়গা। এর পরবর্তীতে আছে ঋণ সুবিধা। ঋণ সুবিধাটা কি? প্রত্যেকটা ব্যাংকে গ্রাহক ঋণ আমানত ব্যাংকে অর্থ জমা করার জন্য গ্রাহক হিসাব করতে পারে, আবার ঋণ গ্রহণের জন্য কিন্তু হিসাব করতে পারে। তো ঋণ গ্রহণের জন্য যখন একজন গ্রাহক হিসাব খুলবে, তখন তার ঋণ সুবিধা কি পরিমাণ পেতে পারে এই জিনিসটাও বিবেচ্য বিষয়। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে যে সকল ব্যাংকের ব্যাংকিং নীতি ঋণ নীতি অপেক্ষাকৃত সহজ, ব্যাংকের ঋণ প্রদানের যে নীতিটা আছে, তাদের যে নিয়মাবলী আছে, সেটা যতটা সহজ এবং নমনীয়, সে ব্যাংকের হিসাব খোলার ক্ষেত্রে বেশি উপযোগী। ধরি যে সকল ব্যাংকগুলো সুদের পরিমাণ কম, মানে আমরা যখন ঋণটা নিব, এই ঋণের সুদের পরিমাণ কম এবং আমরা যে ধাপে ধাপে টাকাটা দেব, কিস্তি বলি যেটা, সেই কিস্তির সংখ্যা বেশি থাকে, তখন আমাদের এই টাকাটা পরিশোধ করতে সহজ এবং সুবিধাজনক হয়। তো যার কারণে ব্যাংকের ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণ নীতিটা আমাদের বিবেচনায় আনতে হবে, কারণ যে ব্যাংকের সুদের হার কম, মানে ঋণ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংক কম সুদ নিয়ে থাকে,
আর কিস্তির সংখ্যা বেশি থাকে তখন আমরা বেশি বেশি সময় পাই। যখন কিস্তির সংখ্যা বেশি থাকে ঋণ প্রদানে বেশি সময় আমরা পেয়ে থাকি। তো এই ঋণটা পরিশোধের জন্য বেশি সময় পাওয়াটা আমাদের জন্য ভালো এবং আমাদের জন্য উপকারী। তো যার কারণে আমাদের এই ঋণ নীতিটা অবশ্যই ভালোভাবে বিবেচনা করতে হবে যে কোন ব্যাংকে ঋণের পরিমাণ কম, কিস্তির সংখ্যা বেশি। এই ঋণ সুবিধা প্রাপ্তির জন্য আমাদের এই ঋণ নীতিটাকে পর্যবেক্ষণ করতে হবে একটি ব্যাংক হিসাব খোলার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তী অপশনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে সুদ। সুদটা আসলে কি? সুদ ব্যাংক তার গ্রাহককে দিয়েও থাকে আবার নিয়েও থাকে। তো দুই ধরনের গ্রাহক হতে পারে। এক হচ্ছে ব্যাংক এর আমানতকারী, যে ব্যাংকে টাকাটা জমা রাখতেছে। যে সকল গ্রাহক ব্যাংকে টাকাটা জমা রাখতেছে সে হচ্ছে আমানতকারী। আর আরেক ধরনের গ্রাহক হতে পারে সে হচ্ছে ঋণ গ্রহণকারী। তার মানে যে ব্যক্তি ঋণ গ্রহণ করতেছে, ব্যাংক হিসাব করতেছে ঋণ হিসাব গ্রহণ করার জন্য। ঋণ গ্রহণ করার জন্য যে ব্যক্তি ঋণ হিসাব বা গ্রাহকের অ্যাকাউন্ট খুলতেছে বা ব্যাংক হিসাব খুলতেছে, সেই হিসাবের ক্ষেত্রে দুই ধরনের সুদ চালু থাকে। তো আমরা যখন আমানতটা প্রদান করি ব্যাংকে, আমানতটা জমা রাখি, তখন ব্যাংক আমাদের একটা সুদ প্রদান করে। আবার আমাদের এই আমানতকৃত অর্থটা ব্যাংক যে ঋণ গ্রহণকারীদের কাছে প্রদান করে, ঋণ হিসেবে যে প্রদান করে, সেখানেও ব্যাংক একটি সুদ নিয়ে থাকে। তার মানে আমরা যারা জনগণ আছি বা ব্যাংকের গ্রাহক আছি, তারা একদিক থেকে যখন আমরা টাকাটা জমা রাখি তখন একটা সুদ পাই, আবার যখন টাকাটা ব্যাংকের কাছ থেকে ধার হিসেবে নিই তখন আরেকটা সুদ দেই। তো সুদ যখন আমরা পাচ্ছি তখন আমরা একটু উচ্চ হারে সুদ পাওয়ার চিন্তা করব, আবার যখন সুদ দিচ্ছি তখন একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি, এটাই স্বাভাবিক। তো যে ব্যাংক আমানতের ওপর তুলনামূলকভাবে বেশি সুদ দেয়, যে ব্যাংক আমরা যে টাকাটা জমা রাখি আমানত, সে আমানতের উপর বেশি সুদ প্রদান করে, আর যে ব্যাংক ঋণের ওপর কম সুদ ধার্য করে, আমাদের কম পরিমাণ সুদ দিতে হয় এবং বেশি পেতে পারি, এই ধরনের ব্যাংকে ব্যাংক হিসাব খোলা উপযোগী এবং ভালো। তো সুদের ক্ষেত্রে কেন বিবেচনা করতে হবে, কি বিবেচনা করতে হবে সেটা আবার একটু দেখি। আমরা যখন টাকাটা জমা রাখবো তখন ব্যাংক আমাদের একটা সুদ প্রদান করে, সেটা হতে হবে তুলনামূলকভাবে বেশি বা উচ্চ। আর যখন ঋণের উপর সুদটা আমরা ব্যাংকে দিচ্ছি তখন আমাদের এই সুদটা হতে হবে তুলনামূলকভাবে স্বল্প। সেসব ব্যাংক গ্রাহকদের কাছে বেশি পছন্দনীয়, কারণ হচ্ছে বেশি পাচ্ছি কম দিচ্ছি, তো এই সার্ভিসটা সবাই পছন্দ করে। তো ব্যাংকের যখন আমরা একটা হিসাব খুলবো তখন অবশ্যই এই বিষয়টি বিবেচনা করতে হবে। সেবার উপর চার্জ, ব্যাংক বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। তো এই সকল সেবার উপর ব্যাংক একটা চার্জ গ্রহণ করে থাকে, মাসিক চার্জ বা বাৎসরিক চার্জ। তো বিভিন্ন ধরনের চার্জের যে টাকাটা, সেই টাকাটা তুলনামূলকভাবে কম হতে পারে আবার বেশি হতে পারে। দেখা যায় কোনো ব্যাংক অধিক সেবা প্রদান করতে পারছে, আবার সেখানে অধিক চার্জটাও কেটে নিচ্ছে। আবার কোনো ব্যাংক সেবা প্রদান করছে, সমস্ত পরিমাণ সেবা প্রদান করছে, কিন্তু তার থেকে কম পরিমাণ চার্জ ধার্য করছে। তো আবার কোনো ব্যাংক দেখা যাচ্ছে যে শুধু সেবা প্রদান করতেছে, তারা বিজ্ঞাপনের জন্য কোনো চার্জ ধার্য করতেছে না। তো এই তিনটা বিষয়ে বিবেচনা করতে হবে। যে ব্যাংক অধিক সেবা প্রদান করতেছে কিন্তু চার্জ কম নিচ্ছে, সে ব্যাংকটাই উত্তম। কারণ আমরা যে সেবাটা পেতে যাচ্ছি সেটার জন্য যদি আমরা অধিক মূল্য প্রদান করতে হয়, অধিক খরচ করতে হয়,
সেবার চার্জের পরিমাণটাও বিবেচনা আনতে হবে। 11 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক সেবা। এই ইলেকট্রনিক সেবাটা কি? বর্তমানে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অন্যতম যে হাতিয়ার সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। তো এই ইলেকট্রনিক ব্যাংকিং সেবাটা কি? আমরা কম বেশি সবাই মোবাইল ব্যাংকিং এর সাথে পরিচিত, তাই না? মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এগুলো আমাদের খুব কাছের একটা সার্ভিসিং ব্যবস্থা। তো মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড, এনি ব্যালেন্স ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এই যে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমাদের যে সকল ব্যাংকিং সেবা প্রদান করতেছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। ইলেকট্রনিক ডিভাইস এবং যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেট ও ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস বা যন্ত্রপাতি ব্যবহার করে আমরা যে সকল ব্যাংকিং সেবা পেয়ে থাকি, যা ব্যাংকের যে কার্যক্রম সেগুলোকে বলে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। সেগুলোকে কি বলে? ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। ইলেকট্রনিক ব্যাংকিং কি? যে সেবাটি আমরা ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে পেয়ে থাকি। যে সকল ব্যাংকিং সেবাসমূহ আমরা ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পেয়ে থাকি সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। এই ইলেকট্রনিক ব্যাংকিং সেবার আওতাভুক্ত সেবাগুলো কি কি? ব্যাংকিং যেমন এনি ব্রাঞ্চ ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এরপর আছে কল সেন্টার। এই ধরনের নানান ধরনের সুবিধাগুলো আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং আমাদের প্রদান করতেছে। তো ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে আমরা সারাদিন দিন রাত যে কোনো সময় ব্যাংকিং সেবা পেতে পারি। আবার দেখতে পারি যে টাকা ছাড়াই আমরা কেনাকাটা করতেছি এটিএম কার্ডের মাধ্যমে। আমাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আছে কিন্তু আমরা এদিক থেকে টাকা হাতে না নিয়ে নগদ অর্থ এটিএম কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারতেছি। তো এভাবে নানানভাবে আমরা ব্যাংকিং সেবাটা ইলেকট্রনিক উপায়ে পেয়ে থাকি। তো যে সকল ব্যাংক এই অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং সেবাগুলো প্রদান করে থাকে তাদেরকে আজকাল গ্রাহক বেশি বিবেচনায় রাখে। আমরা যদি আজকালকার গ্রাহক হই অবশ্যই ইলেকট্রনিক ব্যাংকিং সেবাটাকেও ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করব, কারণ এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ সার্ভিস। এখন আমরা জানলাম ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কি কি বিষয়সমূহ আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তো এই বিবেচনার বিষয়গুলো অলরেডি আমরা জেনে গেছি। ব্যাংকের অবস্থান, দক্ষতা, বহুমুখী সেবা, বৈদেশিক বিনিময়, সুনাম, শাখা ব্যাংকিং, তালিকাভুক্ত ব্যাংক, ঋণ সুবিধা, সুদ, অনলাইন ব্যাংকিং, এ ধরনের সার্ভিসগুলো আমাদের বিবেচনা রাখতে হবে যে কী ধরনের সার্ভিস এরা প্রদান করতে পারতেছে, কোন ব্যাংকটি আমাদের জন্য বেশি উপযোগী। তো আমরা এখন জানব ব্যাংকের হিসাব খোলার পদ্ধতিটা কি। ব্যাংকের হিসাব খোলার জন্য আমাদের কি কি পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। গ্রাহক তার চাহিদা অনুযায়ী বা উদ্দেশ্য অনুযায়ী যে হিসাবটি খুলতে যাচ্ছে সেই হিসাবটি কিভাবে খুলবে সে সম্পর্কে আমরা এখন জানব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ব্যাংক হিসাব খোলার জন্য কি কি আমাদের করতে হবে। ব্যাংক হিসাব খোলার যে পদ্ধতিটা আছে তার জন্য আমাদের ব্যক্তিগত ও হিসাব সংক্রান্ত কিছু তথ্য ব্যাংকে আমাদের প্রদান করতে হবে। প্রথমে আমাদের নাম, যে গ্রাহক ব্যাংক অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছে তার নাম অবশ্যই লিখতে হবে।
গিয়ে একটা ছোট্ট আবেদন করতে হবে। সেই আবেদনের মাধ্যমে জানাতে হবে যে আমি একটি হিসাব খুলতে যাচ্ছি, যে ব্যাংকে হিসাবটি খুলতে যাচ্ছি সেই ব্যাংকের সেই শাখায় গিয়ে আমাদের অবশ্যই এই আবেদনটি করতে হবে। তো আবেদন করার পরে আমাদের একটি ফর্ম বা একটি লিস্ট বা একটা পেজ দেবে, যেখানে আমাদের ফর্মে তথ্যগুলো পূরণ করতে হবে। আমাদের উদ্দেশ্য বা চাহিদা অনুযায়ী আমরা যে হিসাবটি খুলতে চাই না কেন, তার জন্য আমাদের এই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে। আর আমাদের ক্ষেত্রে কোন হিসাবটি গুরুত্বপূর্ণ, আমরা যদি ব্যবসায়ী হই তাহলে আমাদের জন্য অবশ্যই অধিক লেনদেনের জন্য চলতি হিসাবটা গুরুত্বপূর্ণ। আর সাধারণ যারা আছি সঞ্চয়ের জন্য বা সাধারণ লেনদেনের জন্য আমাদের সঞ্চয় হিসাবটাই অবশ্যই গুরুত্বপূর্ণ। সঞ্চয় হিসাব করাই উপযোগী। আর যারা শুধু দীর্ঘমেয়াদে একটা টাকা স্থায়ীভাবে জমা রাখতে চায় তাদের জন্য মেয়াদি সঞ্চয় হিসাবটা জরুরি। মানে যারা একটা নির্দিষ্ট মেয়াদে স্থির রাখতে চায়, যে টাকাটা 5 বছর 10 বছর পরে থাকবে, জমা থাকবে, আমরা এটার উপর শুধু সুদটাকে গ্রহণ করতেছি বা সুদটা পাবো, আমরা এই টাকাটা আর তুলবো না বা উত্তোলন করবো না। তো এক্ষেত্রে স্থায়ী হিসাব বা মেয়াদি সঞ্চয় হিসাব যেটা সেটা জরুরি বা সেই হিসাবটা খুলে থাকে। তো এছাড়াও যে কোনো ধরনের হিসাব খোলার জন্য গ্রাহককে অবশ্যই একটা পরিচিতি ফর্ম তুলতে হবে। আমরা যখন ঋণ হিসাবটা খুলতে যাই তখনও কিন্তু আমাদের একটি পরিচিতি ফর্ম পূরণ করতে হয়। এই পরিচিতি ফর্মে অনেকগুলো অপশন, অনেকগুলো তথ্য, গ্রাহকের পরিচিতি, গ্রাহকের লেনদেন সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করতে হয়। এই তথ্য প্রদান এর ক্ষেত্রে যে সকল তথ্যগুলো বিশেষভাবে প্রদান করতে হয় আমি শুধু সেই বিষয়গুলো আলোচনা করব। যেমন গ্রাহকের নাম, প্রথমে আমাদের লিখতে হবে গ্রাহকের নাম। এই গ্রাহকটাকে যে হিসাবটি খুলতে যাচ্ছে সেই হিসাবের গ্রাহক, এই গ্রাহক যিনি তার নামটি অবশ্যই সঠিক এবং শুদ্ধভাবে লিপিবদ্ধ করতে হবে। এরপরে আমাদের আয়ের উৎসটা কি, যে ব্যক্তি হিসাব খুলতে যাচ্ছে, আমি নিজে যখন হিসাব খুলতে যাচ্ছি তখন আমি লোকটি কোন পেশায় নিয়োজিত আছি, কি কাজ করে আমাদের জীবিকাটা নির্বাহ করছি, সেই গ্রাহকের আয়ের উৎস, আমি এই যে টাকাটাকে জমা রাখতেছি সেই টাকাটার আয়ের উৎস কি। এছাড়াও যে ঋণ হিসাব খুলতেছে তার এই ঋণ পরিশোধের ক্ষমতা আছে কিনা, এই জন্য কিন্তু তার আয়ের উৎসটা যাচাই করা হয়। তো তার আয়ের উৎস সম্পর্কে লেখা হয়, যেমন আমরা যারা চাকরিজীবী আছি তাদের চাকরির ধরন বা মান পদবি সহ। এর পরবর্তীতে যারা কৃষক আছে তাদের ওই পেশা বা কৃষি আয়ের বিভিন্ন ধরনের যারা কর্মরত আছে বিভিন্ন কাজে তাদের ওই আয়ের যে উৎস, সেই আয়ের উৎসটার নাম অবশ্যই লিখতে হয়। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি। আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদের প্রত্যেকেরই একটা জাতীয় পরিচয়পত্র আছে, তাদের নাগরিক হিসেবে একটা পরিচিতিপত্র প্রত্যেকেরই আছে। এই পরিচিতির জন্য প্রত্যেকের ভিন্ন ভিন্ন একটা আইডেন্টিটি নাম্বার আছে, পরিচিতি নাম্বার। এই পরিচিতি নাম্বার কারোটা একই সাথে অনেক মিলে যাবে না, তাই একজন ব্যক্তিকে চিহ্নিত করার জন্য এই পরিচিতি নাম্বার বা জাতীয় পরিচয়পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি অবশ্যই দরকার হয় এই ব্যাংক হিসাব করার ক্ষেত্রে। আরেকটি ব্যাপার হচ্ছে গ্রাহকের পেশা। এই গ্রাহক যে ব্যক্তি হিসাবটি খুলতে যাচ্ছে তার পেশা কি, সে কোন পেশা নিয়োজিত আছে। যে ব্যক্তি হিসাব খুলতে যাচ্ছে তার পেশা বা তার কাজ কি, সে কি কাজ করে, তার জীবিকা নির্বাহ করছে, এই বিষয় সম্পর্কে লিখতে হবে। আরেকটা অপশন গ্রাহকের ছবি। যে ব্যক্তি হিসাব খুলতে যাচ্ছে তার ব্যক্তিগত পরিচিতির জন্য অবশ্যই তার একটি ছবি দরকার আছে। সেই ছবি তারা হতে পারে যে তারা স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, বিভিন্ন সাইজের তাদের প্রয়োজনীয় কপিগুলো তারা চেয়ে থাকে।
তিনি হলেন নমিনি। নমিনিটা কে তাহলে? নমিনি হচ্ছে এই হিসাবের উত্তরাধিকার বা মৃত্যু পরবর্তী বা তার অবর্তমানে ব্যবহারকারী ব্যক্তি। এই নমিনি কে থাকবে সেটা গ্রাহকই ঠিক করে দেবেন। গ্রাহক 1 বা 2 বা ততোধিক নমিনি অ্যাড করতে পারে না, যুক্ত করতে পারে না। গ্রাহক সর্বোচ্চ 2 জন সম্পর্ক নমিনি রাখতে পারে। তো এই নমিনির ছবি অবশ্যই দরকার, নমিনির তথ্য এসবের দরকার আছে। এরপর হচ্ছে আমানতের পরিমাণ। আমানতটা কি? আমরা যে পরিমাণ অর্থ জমা রাখতেছি, যে পরিমাণ অর্থ ব্যাংকের কাছে প্রদান করতেছি আমরা, সেটা হচ্ছে আমানত। সে আমানতটা কি পরিমাণ জমা রাখতেছি সেই আমানতের পরিমাণটা অবশ্যই লিখতে হবে। এরপরে যে গ্রাহক আছে, গ্রাহকের বর্তমান ঠিকানা, মানে গ্রাহক বর্তমানে কোন জায়গাটিতে অবস্থান করছেন বা তার বাসস্থান বা তার ঠিকানাটা কি, সেই ঠিকানা সম্পর্কিত যাবতীয় তথ্য লিখতে হবে, যেমন গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, বাসা নাম্বার বা মহল্লা নাম্বার, এরকম অনেক ধরনের তথ্য তারা চেয়ে থাকবেন। তো এরপরে আমাদের লিখতে হবে স্থায়ী ঠিকানা। আমি যেখানে বসবাস করছি এটা আমার স্থায়ী নিবাস নাও হতে পারে। আমি অস্থায়ীভাবে কোনো একটা জায়গায় বাস করছি, সেটা একটা রেসিডেন্সিয়াল প্লেস। তো আমি এই জায়গায় বসবাস কিছুদিনের জন্য করতেছি, কিছুদিন পরে আমি অন্য কোথাও বাস করতে পারি, কিন্তু আমার স্থায়ী একটা জন্মস্থান এবং নিবাস থাকে। নিবাস বা যে ধরনের হোক, আমার একটা স্থায়ী স্থায়ী বাসস্থান আছে। এই বাসস্থানটা হচ্ছে স্থায়ী ঠিকানা। তো এখানে স্থায়ী ঠিকানা অবশ্যই লিখতে হবে। এরপর আছে কর্মস্থলের ঠিকানা। আমি যে জায়গাটাতে কর্মরত আছি, বা আমার অফিসের যে কেন্দ্রস্থল, আমার ব্যবসায়িক কেন্দ্রস্থল, যেই জায়গাটি আমি যেখানে বর্তমানে আছি, সেটা হচ্ছে কর্মস্থলের ঠিকানা। সর্বশেষ যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নম্বরটা কি? ফোন নম্বর আমরা বর্তমানে প্রত্যেকটা ব্যক্তি, বর্তমানে বাংলাদেশে যে বসবাসকারী নাগরিক আছেন তাদের বেশিরভাগ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে। টেলিফোন না থাকলেও প্রায় 90% মানুষের ঘরেই দেখা যায় যে তাদের সবার কাছে না থাকলেও ফোন ব্যবহারকারী একজন গ্রাহক আছে। তো এই যে ফোন নম্বর, এটা একটা জরুরি বিষয়, কারণ গ্রাহকের সাথে যোগাযোগের জন্য তাদের এই তথ্যটা অবশ্যই জরুরি। আমরা একটা গ্রাহক হিসেবে হিসাব খোলার জন্য যে সকল বিষয় দেখতে পেলাম, যে গ্রাহকের নামের প্রয়োজন, তথ্য সম্পর্কিত সবকিছু অবশ্যই সঠিক ও যথাযথভাবে লিখতে হবে। এই জন্য গ্রাহকের যাবতীয় তথ্য লিখতে হবে। গ্রাহকের আয়ের উৎস, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের নম্বর, পাসপোর্টের ফটোকপি, গ্রাহকের পেশা, গ্রাহকের ছবি, নমিনির ছবি, আমানতের পরিমাণ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কর্মস্থলের ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। তো আমরা এখন দেখি একটা ফর্ম হিসেবে এই ফর্মগুলোতে কি আছে। 115 নম্বর পৃষ্ঠায় আমরা দুটো ফর্ম দেখতে পাচ্ছি। এই ফর্মগুলোতে কি কি তথ্য চাওয়া হয়েছে, এই তথ্যগুলো আমরা একটু দেখি। তো 115 নম্বর পৃষ্ঠায় এখানে দুইটা ছবি আছে, 11.2 ও 11.1। এখানে দেখতে পাচ্ছি জনতা ব্যাংকের একটি ব্যক্তি হিসাবের জন্য আবেদন ফর্ম। জনতা ব্যাংক লিমিটেড শাখা, হিসাব খোলার আবেদন ফর্ম, ব্যক্তি হিসাব। প্রথমে লিখতে হবে হিসাব নম্বর, গ্রাহক আইডি নম্বর, এগুলো ব্যাংক পূরণ করবে। এরপর আছে তারিখ, বরাবর ব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড শাখার নামটা যাই হোক। এখন আমরা গ্রাহকের বরাবর কোন তথ্য
নিম্নরূপ একটি হিসাব খোলার জন্য আবেদন করছি। আমার বা আমাদের বিস্তারিত তথ্য প্রদান করলাম। প্রথমে আছে হিসাবের নাম, এরপর আছে হিসাব এর প্রকার, কি ধরনের হিসাব রয়েছে, সঞ্চয় হিসাব, চলতি হিসাব, এক্সসিডি, স্থায়ী, আরসি, আরএফসিডি, এলএফসিডি ও অন্যান্য। এরপর আছে মুদ্রা, কি ধরনের মুদ্রা ব্যবহার করবে, যেমন টাকা, ডলার, ইউরো, পাউন্ড ও অন্যান্য। 4 নম্বরে আছে হিসাব পরিচালনা সংক্রান্ত ঘোষণা। এখানে এককভাবে হিসাব পরিচালনা করবে নাকি যৌথভাবে হিসাব পরিচালনা করবে নাকি যে কোনো একজন বা অন্যান্য যে কোনোভাবে যেভাবে হোক ঠিক সেভাবে সেই বক্সে অবশ্যই টিক হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর অপশনে গ্রাহকের অন্যান্য হিসাব সংক্রান্ত তথ্য যদি থাকে, যদি গ্রাহক এই হিসাবের বাইরেও সে যে একটি হিসাব খুলতে যাচ্ছে তার বাইরেও অন্যান্য ব্যাংকে বা এই ব্যাংকে অন্য কোনো অ্যাকাউন্ট বা হিসাব খোলা থাকে, তাহলে সেই হিসাবের যাবতীয় তথ্যগুলো এখানে পেশ করতে হবে। এরপরে পরিচয় প্রদানকারীর তথ্য। এইখানে কোনো ব্যাংক হিসাব খুলতে হলে অবশ্যই পুরাতন একজন গ্রাহক এর একটি পরিচিতি, স্বাক্ষর এবং তার তথ্য প্রদান করতে হয়। তখন এই যে পরিচয় প্রদানকারীর নাম ও যে যাবতীয় তথ্যসমূহ বর্ণনা দিতে হয়, এই ক্ষেত্রে তার তথ্যগুলো প্রদান করতে হবে। এরপরে আমাদের লিখতে হবে তার প্রাথমিক কি পরিমাণ আমানত জমা রাখতেছি বা প্রাথমিক জমা। এফডিআর সংক্রান্ত তথ্য, এফডিআরটা কি, এফডিআর সংক্রান্ত যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো প্রদান করতে হবে। যেমন এখানে যে ফিক্সড ডিপোজিট রাখতেছে, তো ফিক্সড ডিপোজিটটা কত টাকা এবং এটা মুদ্রার ধরনটা কি, এটা মেয়াদকাল কত, এটা মেয়াদ পূর্তির তারিখ কত, নবায়নের ক্ষেত্রে তারিখ কতদিন থেকে কতদিন, এই যাবতীয় তথ্যগুলো প্রদান করতে হবে। এটা কি সুদ আসল নতুন করে নবায়ন করতে হবে নাকি শুধুমাত্র আসল নবায়ন করতে হবে নাকি সুদ আসল শুধু সুদ নবায়ন করবে, আসল স্থায়ী থাকবে, এ ধরনের অনেক তথ্য প্রদান করতে হবে পুরাতন হিসাব করার ক্ষেত্রে। বিশেষ স্কিম সংক্রান্ত তথ্য, এটা যদি বিশেষ স্কিম হয়ে থাকে তখন এই বিশেষ স্কিমের নাম, মেয়াদ, এককালীন কিস্তির পরিমাণ, কিস্তির সংখ্যা, মেয়াদকাল, মাসিক প্রদেয়, কি ধরনের টাকা প্রদান করবে সেই সম্পর্কিত তথ্য দিতে হয়। আরেকটি ফর্ম দেখতে পাচ্ছি, এই ফর্মে কি ধরনের তথ্য প্রদান করতে হবে, এটা হচ্ছে যে হিসাব খোলার জন্য একজন গ্রাহকের অন্যান্য যে হিসাবগুলো আছে সেই সম্পর্কিত তথ্য বা বিশেষ হিসাব সংক্রান্ত তথ্যগুলো প্রদান করতে হয় যখন বিশেষ একটি হিসাব করতে যাই। এরপরে আছে হিসাব খোলার ফর্ম, ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী, এটা হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যাবলী আর এটা হচ্ছে ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলী। ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলীর ক্ষেত্রে আমাদের কি কি তথ্য পূরণ করতে হয়, প্রথমেই আছে হিসাব নম্বর, গ্রাহক আইডি নম্বর, এগুলো ব্যাংক প্রদান করবে এবং আবেদনকারী একটি ছবি দরকার প্রথমে। এরপর আছে তারিখ, তারিখটা যে তারিখে আমরা অ্যাকাউন্টে খুলতে যাচ্ছি সেই তারিখটা বসাবো। গ্রাহকের নাম, হিসাবের সাথে সম্পর্ক, এখানে যে লোকটি হিসাব খুলতে যাচ্ছে তার সাথে সম্পর্কটা কি, হিসাবের সম্পর্ক কি, সে সরাসরি আবেদনকারী, দ্বিতীয় আবেদনকারী, দেখা যায় যে অংশীদারি বা যৌথ মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আবেদনকারী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অ্যাটর্নি হোল্ডার, অভিভাবক, নাবালক, অংশীদার, ডাইরেক্টর, এই ধরনের অনেক রকমের আবেদনকারী বা হিসাবের সাথে সম্পর্ক রয়েছে। তো আমরা যারা সাধারণ গ্রাহক আছি তাদের জন্য প্রথম আবেদনকারী হিসাবটি যথার্থ। এরপরে আছে পিতার নাম, মাতার নাম, স্ত্রী বা স্বামীর নাম, জাতীয়তা, জন্ম তারিখ, লিঙ্গ,
পেশা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর যদি থাকে, ট্যাক্স আইডি নম্বর যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স নম্বর যদি থাকে, বর্তমান ঠিকানা বা আবাসস্থল, এরপর আছে স্থায়ী ঠিকানা, পেশাগত ঠিকানা বা কর্মস্থলের ঠিকানা, এরপর আছে যোগাযোগের জন্য এখানে নম্বর থাকতে পারে, যোগাযোগের জন্য টেলিফোন নম্বর, অফিস, ইমেল বা ফ্যাক্স, বিভিন্ন ধরনের মাধ্যম থাকতে পারে। এরপরে ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্যগুলি, ক্রেডিট কার্ড তার আছে কিনা, ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে সেই ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বা কার্ডের নম্বর, যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে এই তথ্যগুলোর প্রয়োজন, যদি কার্ড ব্যবহারকারী হন না হলে এই তথ্যগুলো প্রদান করার প্রয়োজন নেই। রেসিডেন্ট স্ট্যাটাস, সে এখানে কি ধরনের বাসিন্দা, এখানে কি সে স্থায়ী বাসিন্দা নাকি নন রেসিডেন্ট অনাবাসিক, সে এখানে স্থায়ীভাবে থাকছে না, সে কিছুদিনের জন্য স্থায়ী হচ্ছে আবার সে অন্য জায়গায় চলে যাচ্ছে, এরকম হচ্ছে কিনা, সে কি ধরনের বাসিন্দা, সেখানে এই তথ্যগুলো প্রদান করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক গাইডলাইন ফর এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন এর নির্দেশনা অনুসরণ করে তথ্যগুলো পূরণ করবে। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে যে তথ্যগুলো পূরণ করতে হয় তার জন্য একটা গাইডলাইন বা নির্দেশনা বই আছে, সেই নির্দেশনা বই ফলো করেও আমরা এই ব্যাংক হিসাবের তথ্য ফর্মটি পূরণ করতে পারি। আমরা এই নমুনা তথ্য ফর্মটি দেখে আমরা সাধারণ যে ব্যাংক হিসাবের তথ্য ফর্ম আছে সেই ফর্মগুলো পূরণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা সংগ্রহ করলাম। এই ধারণাটি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে চেষ্টা করব। এই সকল তথ্যের জন্য একজন পুরাতন গ্রাহকের একটি পরিচিতি স্বাক্ষর হিসাব সহ হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। ব্যাংক তাদের নিরাপত্তা এবং তথ্য সম্পর্কিত যাচাই বাছাই এবং বিশ্লেষণের জন্য একজন পুরাতন গ্রাহককে নির্বাচন করতে হয়। সেই পুরাতন গ্রাহকের সাথে তার স্বাক্ষর সহ হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। এর কারণ হচ্ছে ব্যাংক একজন নতুন গ্রাহক সম্পর্কে আস্থাশীল হয় না, তার তথ্যসমূহ সত্য কিনা বা মিথ্যে কিনা এটা সে পুরাতন যে গ্রাহক আছে তার কাছ থেকে বিস্তারিত জেনে নেয়। বর্তমানে অনলাইন ভিত্তিক বা ইলেকট্রনিক ব্যাংকিং সহ নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের পুরাতন গ্রাহক সম্পর্কিত যে পরিচিতির ব্যাপারটা আছে এটা খুব একটা প্রয়োজন পড়ে না। ব্যাংক উক্ত তথ্য যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে একটি ন্যূনতম অর্থ জমা রাখে। এই জমা অর্থ নিয়ে হিসাব খুলে দেয়। আমরা প্রথম যখন তথ্য ফর্মটি পূরণ করি তখন একটি তহবিল জমা রাখতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটা স্থির তহবিল জমা রাখতে হয়। ন্যূনতম তহবিল যেমন দেখা যায় যে 2000 টাকা বা 10,000 টাকা, 5,000 টাকা, যে ধরনের হিসাব করতে যায় সেই পরিমাণ ন্যূনতম একটা চার্জ আছে বা ফি আছে, তাদের এটা পরিশোধ করতে হয়। সেই অর্থ পরিশোধিত এবং তথ্য ফর্মটি পূরণ হলে ব্যাংক একটি হিসাব খুলে দেয়। এই ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত বিস্তারিত তথ্য যদি ব্যাংক সন্তুষ্ট থাকে তখন সে এই অর্থ জমা রাখে। আমরা অর্থ প্রদান করলে সে অর্থটা গ্রহণ করতেছে না যদি না আমাদের তথ্যসমূহ সঠিক না হয়। আমাদের তথ্যসমূহ যাচাই বাছাই এবং বিশ্লেষণ করার পরে তথ্যগুলো যদি সঠিক হয় তখন আমাদের কাছ থেকে একটা ন্যূনতম
কোম্পানির হিসাব খোলার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও কোম্পানির সবার সিদ্ধান্তের কপির প্রয়োজন হয়। একটি কোম্পানির হিসাব খোলার জন্য একটি কোম্পানির যে সবার সিদ্ধান্ত যে আমাদের একটি হিসাব খোলা হবে আমাদের কোম্পানির নামে, সে সম্পর্কিত যে সিদ্ধান্তের অনুলিপি, সেই সিদ্ধান্তের অনুলিপি একটা কপি বা একটা অনুলিপি, যে কপিটা তৈরি করছে তার একটা ফটোকপি এবং সত্যায়িত বা সর্বসম্মতিক্রমে এটা সম্পাদিত এরকম একটা সিদ্ধান্ত কপি প্রয়োজন হয়। আর ট্রেড লাইসেন্স সে যে একজন ব্যবসায়ী, সে যে বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেছে, এই জন্য তাকে তার ব্যবসায়িক অঞ্চল থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। তার এই ট্রেড লাইসেন্স এর ফটোকপি দরকার হয়। এটা দ্বারা জালিয়াতি রোধ করা সম্ভব। যেমন কেউ মিথ্যে বর্ণনার মাধ্যমে বলতে পারে যে আমি একটি ব্যবসায়িক হিসাব পরিচালনা করছি, আমার নিত্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে আমি এই পরিমাণ টাকা দরকার, আমার এই ধরনের অর্থ দরকার। বিভিন্ন ধরনের জালিয়াতি বা অশুদ্ধতা অবলম্বন করার জন্য এ ধরনের তথ্য তারা প্রদান করে থাকে। কিন্তু ব্যাংক এই অশুদ্ধ উপায়কে দূর করার জন্য, তাদের এই অশুদ্ধ উপায় অবলম্বনকে রোধ করার জন্য তারা সব ধরনের তথ্যগুলোকে বিশেষভাবে যাচাই বাছাই এবং তার যে সকল অনুলিপি বা কপির প্রয়োজন হয় সেই তথ্যগুলো সংগ্রহ করে থাকে। তো এইভাবে একটি ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ব্যাংক হিসাব খোলার জন্য যে সকল প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হয় সে তথ্য সম্পর্কে এখন জানলাম। কিন্তু আমাদের এখন জানতে হবে ব্যাংক হিসাব খোলার পরবর্তীতে আমরা যখন চাই যে একটি ব্যাংক হিসাব আমরা এখন আর পরিচালনা করতে চাই না, আমি এই ব্যাংকের হিসাবটি এখন আপাতত বন্ধ রাখতে চাই, আমি এই ব্যাংকের হিসাবটি আর কার্যক্রম চালাবো না, তখন আমাদের কি করতে হবে? ব্যাংক হিসাব বন্ধ করার জন্য কি করতে হবে সেটা আমাদের অবশ্যই জানা জরুরি। তাই আমরা আজকের পাঠের মাধ্যমে জানবো ব্যাংক হিসাব কিভাবে বন্ধ করা যায়। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে যেরকম কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, ঠিক তেমনই ব্যাংক হিসাবটি যখন বন্ধ করতে যাচ্ছি তখনও কিছু পদ্ধতির অবলম্বন করতে হয়। যেমন ব্যাংক হিসাব বন্ধ করার ক্ষেত্রে প্রথমে আমাদের ব্যাংকে গিয়ে একটি আবেদন করতে হবে। সেই আবেদনের মাধ্যমে আমাদের একটি অনুরোধ পত্র দাখিল করতে হবে যে আমি এই হিসাবটি বন্ধ করতে যাচ্ছি। কোম্পানির ক্ষেত্রে অনুমোদিত সভার অনুরোধপত্র এবং ব্যক্তিগত ক্ষেত্রে হিসাব বন্ধ করার অনুরোধপত্রটি ব্যাংকের বরাবর দাখিল করতে হয়। তখন ব্যাংক তার যে ব্যবহৃত দলিলাদি বা তথ্যসমূহ বা উপকরণাদি আছে, যেমন অব্যবহৃত চেক বই, পাসবই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই ধরনের যে কার্ডগুলো রয়েছে ব্যাংকিং সেবার জন্য, যে সকল উপকরণগুলো একজন গ্রাহক ব্যবহার করছিল তার ব্যাংকের অ্যাকাউন্ট বা গ্রাহক হিসেবে, সেই তথ্যগুলো বা সেই উপকরণগুলো ব্যাংক জমা নিয়ে নেয় এবং তার যে খতিয়ান ছিল, তার যে ব্যাংকিং হিসাবের একটি খতিয়ান ব্যাংক পরিচালনা করতেছিল নিয়মিত, তার লেনদেন সমূহ যেখানে লিপিবদ্ধ করতেছিল, সেখানে তারা হিসাবটি বন্ধ করে একটি ঘোষণা দিয়ে দেয়। সেখানে তারা লিখে দেয় যে হিসাব বন্ধ। তো এভাবে একটি ব্যাংক হিসাব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তো ব্যাংক হিসাব বন্ধের ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই ব্যাংকে একটি অনুরোধপত্র দাখিল করতে হবে। যদি এটি একটি ব্যবসায়িক ক্ষেত্রে হয়, যৌথ কোম্পানি, যৌথ ব্যবসায়িক কোম্পানি এরকম যদি হয়ে থাকে কোম্পানির ক্ষেত্রে, তখন অনুমোদিত সভার, এটা কোম্পানির যে সকল পরিচালক বা সদস্য বা হোল্ডার আছেন তাদের সকলের সম্মতি পত্র লাগবে। তারা একটি সভার অনুমোদন এর মাধ্যমে এই হিসাবটি বন্ধ করতে যাচ্ছে, এর একটি অনুরোধপত্র ব্যাংকে দাখিল করতে হবে। ব্যাংকের যে সকল অব্যবহৃত বিষয়ে
আসসালামু আলাইকুম।